কাবিননামাটা তৈরি করে ও ভাটারা থানায় একটা জিডি করছে, আমার কাছে কপিটা আছে জিডির। সেখানে ও উল্লেখ করছে যে প্রিন্স মামুন, আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন আমাকে ভরণ পোষণ দেয় না, আরও এই ইত্যাদি ইত্যাদি এরকমভাবে। ভরণ পোষণ দেয় না তার মানে কি আমি ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এরকমও বুঝাতে চাইছে আদালতে। যখন আমার মোবাইলও স্টকিং করতো, একদম A to Z কোথায় কি আছে না আছে সব বের করে রাখতো। তো এইভাবে আমার ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত ভিডিও নিয়েও আমাকে ব্ল্যাকমেল করতো। এবং দেখবেন আমার ব্যক্তিগত যখন আমি ঘুমাচ্ছি, অজ্ঞান হয়ে আছি, এটা হচ্ছে সেটা হচ্ছি, ও ব্যক্তিগত ছবি টবি তুলে রাখতো, ক্লিক করে রাখতো। এগুলো এখন পোস্ট করে দিছে অনলাইনে। তো এইভাবে চলছিল জীবনটা। যখন ও আমার মোবাইল স্টকিং করা শুরু করলো, যে আমার মোবাইল থেকে সব আমার পার্সোনাল ব্যক্তিগত ইনফরমেশন নেওয়া শুরু করলো, তখন আমিও ভাবলাম যে আর কতদিন এইভাবে থাকবো। যেহেতু ওর সাথে একটা রিলেশনের দিকে আমি আগাচ্ছি, যে হ্যাঁ ওকে আমি জিএফ হিসাবে প্রাধান্য দিচ্ছি, তো ওর বিষয়ে একটু জানতে হবে আমার। ও যেহেতু আমার সব কিছু নাড়ে, আমিও একটু নাড়বো। তো একদিন আমি কী করলাম, ওর গুগলে, জিমেলে সব জায়গায় একটু দেখলাম। দেখার পরে ওর বার্থডে সার্টিফিকেট, এনআইডি সার্টিফিকেট, ওর হাজব্যান্ডের কাগজপত্র, গাড়ির কাগজপত্র, ওর মেয়ের এনআইডি কার্ড, ও বলে যে মামুন যেহেতু জানি না ও আমার মেয়ে, তাহলে আমার মেয়ের বার্থডে জানে কীভাবে? ওই যে বললাম ওর মোবাইল আমি তল্লাশি করছি একদিন। ও আমার মোবাইল সবসময় তল্লাশি করে, কিচ্ছু থাকে না আমার মোবাইলে, একদম চিরুনি চালান দেয় আমার মোবাইলের মধ্যে। তো আমিও সেম বের করছি ওই দিন। ওইটা পাওয়ার পর তো আমার উপরে আকাশ ভেঙে পড়ছে। কারণ ওর বাসায় যে ওর দুইটা বাচ্চা আছে, ওই দুইটা বাচ্চাকে আমার সাথে পরিচয় করাই দিছে যে এই দুইজন আমার কাজিনের বাচ্চা। আর ওর মা কানাডা থাকে, ওর বাবা হচ্ছে এটা অ্যালিসের বাবা, যে ওর যে সেকেন্ড হাজব্যান্ড, সে আসা যাওয়া করতো বাসায়। আমি তখন তাকে প্রশ্ন করলাম লাইলাকে যে উনি কে? উনি বলতেছিল যে এটা অ্যালিসের বাবা। আমি বললাম তাহলে ওর মা কোথায়? বলছে ওর মা কানাডায় আছে, ওদেরকে আমি অ্যাডপ্ট নিয়েছি, আমি ওদেরকে পালি। ওর আস্তে ধীরে যখন বড় হবে তারপর আবার ওদের বাবা মার কাছে দিয়ে দিব আমি। তো আমি যখন কাগজ কলমে দেখলাম না, ও যেগুলো বলছিল সব আমার কাছে মিথ্যা বলছে, আমার কাছে এগুলো গোপন রাখছে, বানোয়াট গোপন রাখছে। ও এমনভাবে বলছে যে আমি জীবনে একটা পুরুষের হাতও ধরি নাই, এমনভাবে আমাকে বুঝাইছে যে আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের বাচ্চা, আমাকে ছোটোবেলা থেকে খুব শক্তভাবে কঠিনভাবে বড় করছে, আমি একটা ছেলের হাতও ধরতে পারি না জীবনে, বিয়ে তো দূরের কথা, প্রেম দূরের কথা, এগুলো বলছে। তো ভাবলাম তো ঠিক আছে। তখন যখন এই প্রুফগুলো পেলাম, পাওয়ার পরে তো আমার মাথার উপর আসমান ভেঙে পড়লো যে কী একটা অবস্থা, আমি কি করতেছি আসলে। তো এই আস্তে আস্তে বয়স যখন বাড়তেছে, তখন আস্তে আস্তে বোঝা শিখতেছি। তো তখন আমরা একটা বার্থডে পার্টিতে যাই, ওইখানে যে আমরা অনেক মজা করি, অনেক কিছু খাওয়া দাওয়া করি। দেন ওইখান থেকে বাসায় যখন আসি, আসার পরে আর বললাম যে তুমি বাসায় চলে যাও, আমি আসতেছি, কারণ আমার মনটা খুব খারাপ। বললাম তুমি বাসায় চলে আসতেছি। ও বলছে না তুমি বেরোতে পারবো না আমাকে রেখে। আমি তখন যখন এই তর্ক বিতর্ক চলতেছে যে ওকে ছাড়া বেরোতে পারবো না, এটা করতে পারবো সে কথা, তখন আমি বললাম যে আমার তো একটা লাইফ আছে, আমারও তো একটা জীবন আছে, তুমি তো তোমার লাইফে সব করে ফেলছো। বলছি কী করে ফেলছি? আমি এই যে এই যে এই যে প্রমাণ দেখো, তুমি দুইটা সংসার করে ফেলছো, দুইটা বাবু আছে, এগুলো সব আমার কাছে গোপন রাখছো তুমি। আমার কাছে ভিডিওটা আছে, আমি অন্য অন্য ভিডিও তো দেখাইছি, এটা তো একটু দেখাই আমি। তাহলে আমি যতগুলো কথা বলি সবগুলো কথার প্রমাণ আমার কাছে আছে, প্রত্যেকটা কথার এভিডেন্স আমার কাছে আছে। আর লায়লা যে প্রেসের সামনে এসে আমাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, এখান থেকে তুলে আনছে, ওইখান থেকে তুলে আনছে, এই বস্তি থেকে তুলে আনছে, সেই বস্তি থেকে তুলে আনছে, এগুলো আসলে আমি মনে করি এটা ছোটো লোকের পরিচয় দিচ্ছে সে। তার কাছ থেকে কখনো আমি কোনো কিছু চেয়ে নিই নাই জোর করে, যে এটা আমাকে দিতেই হবে, গলায় পাড় দিয়ে নিই নাই। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে 1 বছর। ওর সাথে যখন আমি এগুলা এভিডেন্সগুলো পাই, এগুলো কোনো টপিক না, এটা আমার কাছে অনেক বড় টপিক। তোর কাছে মনে হয় না আমার কাছে টপিক? যেটা আমার কাছে বড় মনে হয় সেটা তুই কবি নাকি? আমি যেটা কাছে আমার প্রায়োরিটি আছে, যে টপিকটা কি কি তোমার প্রায়োরিটি? তুই বিয়ে করছিস নাকি? তোর বাচ্চা বেটা, ওই 2 টাকার বাচ্চা এতদিন পরে কেন? এখন বল, আমি শুনতে চাচ্ছি। এখন ভিডিও করতেছিস, তখন শুনতে চাই। আমি ভিডিওতে তো আমি বলবো না, আমার পার্সোনাল জিনিস তো আমি ভিডিওতে বলবো না। এছাড়াও আরো অনেক প্রুফ আছে ওর, যেগুলো আমি একবারে সব দেখাতে পারবো। যত কথা বলি আমি, যা করি সব কিছুর এভিডেন্স আমার কাছে আছে, সব প্রমাণ আছে, সব কিছুর ভিত্তি আছে। আর ও যেগুলো বলে বানোয়াট কথাবার্তা, সব কিছু বানোয়াট। ওর লাইফটার মধ্যে সব ছলনা। ওর এগুলো করতে করতে পেকে গেছে, এটা ওর প্রফেশন, ওর বিজনেস এটা ওর। না 3 মাস আগে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাইনি আমি বলি। তারপর ওই যে ওইখানে ওর সাথে একটু ঝগড়া হলো, ও আমাকে চড়থাপ্পড় দিল, আমি ওর সাথে চড়থাপ্পড় হাতাহাতি হলো। ওই ইস্যু নিয়ে ও বুঝতে পারছে এখন যদি ওর মামুনকে আর আত্মহত্যার ভয় দেখানো যাবে না, কারণ মামুনের কাছে আমার পর্দা ফাঁস হয়ে গেছে। আমি যে একটা ফ্রড, আমি যে 2 নাম্বার একটা মহিলা, আমি ভালো ভালো পরিবারের সংসারে করতে পারি নাই, কারণ চরিত্রের সমস্যা আছে। চরিত্রের সমস্যা ছাড়া এত হাই এডুকেটেড ফ্যামিলিতে দুইটা কর্নেলের সংসার সে করতে পারে নাই, এটা তো ইম্পসিবল। তারা এত এডুকেটেড একটা পার্সন, তারা এত হাই কোয়ালিটির একটা পার্সন, তাদের সংসার সে করতে পারতেছে, তার মানে
তার চরিত্রে কতটা সমস্যা আছে। তার আমি আশেপাশে অনেক খোঁজ নিয়ে পাইছি, আর তার হাজব্যান্ডের কলিগদের সাথেও যে সে উল্টাপাল্টা কাজকর্ম করছে সেটা শোনা কথা। আর এরকমভাবে তখন হাতাহাতি হওয়ার পর আমি বের হয়ে গেলাম, বাসা থেকে চলে গেলাম। তখনই ও আমার প্রথম করলো কি অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা করলো আমার নামে ক্যান্টনমেন্ট থানায়। যে ও যে আমার মারলো, ও এত কিছু করলো, প্রতারণা করলো, সেগুলোর কোনো কিছু নাই। এই মামলা দিয়ে আটকানো শুরু করলো, প্রথম মামলা। হ্যাঁ, তারপরে এই মামলার কারণে আমি স্যান্ডিশা এসে আরও অনেক থেকে যে তোমার মামলা এটা অ্যারেস্ট হতে হবে, অনেক ঝামেলা হয়ে যাবে, এটা হবে সেটা হবে, তুমি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাও, ভালো একটা ফ্রেন্ডশিপ হবে, বন্ধুত্ব রাখো, ভালো চলাফেরা করো, নাহলে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এই ক্যারিয়ারের চিন্তা ভাবনা করে আবার ওর কাছে আসলাম। স্যান্ডিশা না স্যান্ডিশারা এসে মিলিয়ে দিল, যেটা এটা আপনার আরও 1-1.5 বছর আগের কথা। হ্যাঁ, তখন মিলিয়ে দেওয়ার পর আমরা মিলে গেলাম। মিলে যাওয়ার পর তো মনের মধ্যে তো আক্ষেপটা রয়ে গেছে যে না, আমি আসলে ঠিক করতেছি না, আমার নিজের সাথে নিজের প্রতারণা হচ্ছে বা নিজেকে নিজে ধোকা দেওয়া হচ্ছে। একটা মহিলা যার কিনা 2টা পরিবার ছিল, 2টা সংসার ছিল, 2টা বাবু আছে, অ্যান্ড আমি অনেকে প্রশ্ন করবেন যে তুমি কি দেখা বুঝো না, এই বাচ্চা ছিল, এটা ছিল, সেটা বুঝো নাই। আসলে ভাই আল্লাহর কসম আমি বুঝি নাই, কারণ ওর যে বাচ্চাগুলো, ওর পেট থেকে যে বাচ্চাগুলো হয়েছে তারা আমাকে ভাইয়া ডাকতো, আর আমিও তাদেরকে বোন বলে সম্বোধন করতাম, বোন বলে আদর করতাম। তো যেখানে ওর আপন পেটের বাচ্চারা আমাকে ভাইয়া বলে, তখন তো আমার ওইখানে সন্দেহের কোনো কারণই নেই, কারণ তার যদি আপন মা হয়ে থাকে সে তো ডেফিনেটলি কখনো আমাকে ভাইয়া বলে ডাকবে না, ডেফিনেটলি না। কারণ আমি একটা বাসায় একটা, ওর পাশের রুমে মেয়ে থাকতেছে, এই পাশে আরেক মেয়ে থাকতেছে, এই পাশে ওর আম্মু থাকতেছে, এই পাশে আমি থাকতেছি, এই পাশে ও থাকতেছে, সবার সামনে বিষয়টা। ওর হাজব্যান্ডও আসা যাওয়া, এক্স হাজব্যান্ড যেটা, সে আসা যাওয়া করে, এক্স না রানিং বলতে পারি না, সে আসা যাওয়া করতেছে, সেগুলো আমার চোখে ভাষ্যমান না, বলছে সব কিছু নর্মাল মনে হয়েছে যে না ঠিক আছে। সবাইকে ও এমনভাবে সেট আপ করে রাখছে, কোনো ধরনের ছোট্টখাটো একটা ইনফরমেশন আমার কাছে কখনো আসে নাই। না করতো সবাই মা বলেই ডাকতাম, যখন জিজ্ঞেস করতাম মা বলে কেন, বলছে আমি ওদেরকে পালি, ওদেরকে অ্যাডপ্ট নিয়েছি, যেহেতু আমার তো কাজিনের বাচ্চা, আমাকে আম্মু বলেই ডাকে, আমি এটা নর্মালি নিচ্ছি, আম্মু ডাকতেই পারে। তো এই হলো প্রথম মামলা দিল। তারপর এই কথোপকথন হতে হতে একটা সময় একটা ওর বাচ্চাদেরকে নিয়েই আমার সাথে আবার লাস্ট টাইম একটা ঝগড়া হয়। এর মাঝখানে আরও অনেক ঝগড়াঝাটি হয়, যেগুলো আসলে অনলাইনে আসে নাই, অনলাইনে আনি নেই আমি। ও নিয়ে আসছে, যেটা মারামারি প্রথমটা নিয়ে আসছো, তারপর যতগুলো কন্ট্রোভার্সি হয় ওই নিয়ে আসে সামনে। তো এইভাবে হচ্ছে যে সেকেন্ড টাইম যখন আবার সমস্যাটা হয় আমার টাকা নিয়ে, ওর কাছে আমি একটা টাকা রাখছি, মানে আমার এই রিসেন্ট আরেকটা সৌদি আরবে একটা স্পন্সর করছি, সেই টাকাটা ওর কাছে দিয়েছিলাম, সেটা ও আমার ব্যাংকে ট্রান্সফার করছে, এটা নিয়েও ও একটা ফেক নিউজ তৈরি করছে। তখন আমি ভাইকে বললাম, ভাই এই যে এই টাকাটা যে আমাকে দিছে, টাকাটা যে লেলার হাতে দিছি, এটার টোটাল প্রমাণ আমার কাছে আছে। ও আমার টাকা আমাকে দিয়ে সেটাকে আবার স্টেটমেন্ট বানাচ্ছে যে ও আমাকে টাকা দিয়ে আমাকে চালায়। যাক, ও আবার বলে আমার ফ্যামিলিও পালছে, তাহলে কি আমি ঘোড়ার ঘাস কাটছি? হ্যাঁ, ও লাস্ট ইন্টারভিউগুলোতে বলতেছে আমি মামুনকে পালছি, মামুনের ফ্যামিলি পালছি, ওর টাকা লোভ করছে, ওর জন্য আমার এত টাকা লোন হয়ে গেছে, এটা হয়ে সেটা হয়ে গেছে। তাহলে আমি আমার জীবনে কি ঘাস কাটছি? আমার কেরিয়ারে আমি কী করছি? 2018 সাল থেকে আমি কন্টেন্ট করি, আমার জুনিয়র যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদেরও আমার থেকে ভালো ভালো অ্যাসেট আছে, তাদেরও ব্যক্তিগত গাড়ি আছে, তাদেরও ব্যক্তিগত বাড়ি আছে, সব কিছু আছে। আর এই শর্ট প্ল্যাটফর্মে সর্বপ্রথম আমি যে এই R15 V3 কিনছি, তারপর প্রাইভেট কার কিনছি 2018 সাল 19 সাল, এগুলোতে আমি আমার মতন করে চলে আসছি ইন্ডিপেন্ডেন্টলি। তো এই জিনিসগুলো কী হলো, এই যে এই জিনিসগুলো কই গেল? ওরে যে আমি একটা চিন্তা ভাবনা করছি মাঝখানে যে ওরে একটু প্রতিষ্ঠিত করে দিই অনলাইনে ওরে অনেক ফেমাস বানায় দিই, দুজনে মিলে ভালো কিছু করতে পারবো, এরকম পরিকল্পনাও আমি করছিলাম। তো যখন দেখলাম যে না, ও আসলে আমার সাথে প্রতারণা করছে, অনেক কিছু লুকাইছে, তখন আমি চলে আসি পিছনে। চলে আসার পরে ওর সাথে ঝগড়াঝাটি হয়, বাচ্চাদেরকে নিয়ে, আমার টাকা নিয়ে ওর বাচ্চাদের বেতন দিচ্ছিলো, বাচ্চাদের বেতন না, বাচ্চাদের বুয়াদের বেতন দিচ্ছিল। তখন আমি ওর সাথে একটু তর্ক করলাম, মানে মনে তো একটু ক্ষোভ থাকেই, যে ক্ষোভটা ছিল একটু তর্ক করলাম ওর সাথে যে কেন তুমি আমার টাকা দিয়ে তোমার ওদের খরচপাতি দিচ্ছ, এটা করছো, সেটা করছো, তুমি না বলছো ওদের বাবারা ওদের খরচ চালাচ্ছে, এটা করছে, সেটা করতেছে, কেন তুমি আমারটা করতেছো? মানে একটু খোঁচাচ্ছিলাম আমি যেন বলে। তো অভিমান করে 2 দিন ওর বাসায় খাওয়া দাওয়া করি নাই, আমি 2 দিন কোনো ধরনের খাওয়া দাওয়া করি নাই, আমি আমার মতো ছিলাম। আমি হেঁটে হেঁটে জিপিআরে যে খাওয়া দাওয়া করে আবার বাসায় এসে ওর বাসায় থাকতাম, ওর বাসায় ঘুমাতাম, কিন্তু ওর বাসায় খাওয়া দাওয়া করতাম না, অভিমান করেছিলাম 2 দিন। তো একদিন এসে ও খাবার গরম করে এসে আমাকে বলছে তুমি খাও, আমি খাওয়া দাওয়া করবো না, আমি গেম খেলতেছি, আমি এখন খাবো না, আমার ভালো লাগতেছে না, মুড নেই আমার খাওয়া দাওয়া করার। ওই টাইমটাতে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়, আজে বাজে মুখ দিয়ে অকথ্য ভাষা বলা শুরু করে। প্রথমত আমরা সেপারেট থাকতাম, হ্যাঁ, আমার আলাদা একটা রুম ছিল, মাঝে মধ্যে ও কী করতো, ওর রুম থেকে এসে আমার রুমে শুয়ে থাকতো, এভাবে চলতো। মানে ও যেভাবে চালাইতো সেভাবেই চলতো, যেভাবে বলতো সেভাবেই করতে হতো, এর বাইরে আমার কিছু করার নেই, কারণ আমি প্রথম থেকেই আমি একটা ট্র্যাপে পড়ে গেছি। ওর সাথে যখন সম্পর্কে জড়াই 6 মাস ওর সাথে দেখা করিনি, 6 মাস ওর এইজ লুকানোর জন্য যত ধরনের ট্রিটমেন্ট নেওয়া দরকার ওর নিয়ে আসছে আমার সামনে, সমস্যা নেই। আমি সবসময় বলছি এইজ জাস্ট আ নাম্বার, বয়স দেখে ভালোবাসা প্রেম প্রীতি কোনো কিছু হয় না। ভালোবাসা প্রেম প্রীতি মন থেকে হয়ে যায়, অন্তর থেকে হয়ে যায়,
এটা আসলে বলা যায় না যে কার সাথে কার হয়। তো আমার যেটা হয়েছে ব্যতিক্রম, যে আমার থেকে অনেক মোস্ট সিনিয়র পার্সনের সাথে রিলেশন হয়ে গেছে, এটা একবারই, এটা সেকেন্ড টাইম হবে না। কিন্তু ওর সাথে যখন ওই বিষয় নিয়ে ঝগড়াঝাটি করলাম, ও আমাকে বলে তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাও, তুমি আমার বাবুকে নিয়ে কথা বলবো না, এটা নিয়ে কথা বলবো না। ঠিক আছে ফাইন, আমি চলে যাচ্ছি, সমস্যা নেই, ভালো থাকো। ও বলছে যে অ্যাটেম্প টু মার্ডার, ওই যখন সেনিসে মিলাই দিয়েছে তখন বলছে তোমার মামলা উঠে গেছে, সমস্যা নেই। কিন্তু ওই মামলাটা ও আমার আগোচরে চালায় গেছে। আর ও এমনভাবে কোর্টটা মেনটেন করছে, আমার কাছে কখনো কোনো নোটিশ আসে নেই যে আমার হাজিরা মিস হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, আমার ওয়ারেন্ট বের হবে। ওয়ারেন্ট বের হওয়ার আগে কিন্তু নোটিশ আসে যে আপনি আদালতে এসে স্যালেন্ডার করেন, আপনি দেখা দেন, কথা বলেন, আপনার নামে অভিযোগ আছে। এই নোটিশগুলো আমার কাছে ওই পৌঁছাতে দেয় নাই কখনো। তো যখন ওর কাছে চলে গেলাম, ওইটার গ্রেফতারি পরোয়ানা বের করছে বাবার, গ্রেফতারি পরোয়ানা বের করে ওয়ারেন্ট বের করছে। তখন আমি আদালতে স্যারেন্ডার করে আমি যথাযথ তথ্য দিলাম আমার লয়ার দ্বারা, অ্যাডভোকেট দ্বারা। তারপর আদালত সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়ে দিছে। ওয়ারেন্টের আসামি কিন্তু আমি তখন স্যারেন্ডার করার সাথে জামিন দিয়ে দিছে, কারণ আমার সব কিছুতে যুক্তি পেয়েছে আদালত, মামুন আদালত। তারপর হচ্ছে যে আমি আমার মতন করে দিনকাল পার করতেছিলাম। ঢাকায় 1 মাস ছিলাম, রমজান মাসটা পুরোটা। তারপর ঈদ করলাম গ্রামে। ঈদ শেষ করে আবার ঢাকা আসি যে একটা বিজনেস শুরু করব। তো বিজনেস শুরু করলাম কার সাথে? মাসুদ খানের সাথে। মাসুদ ভাইয়া হচ্ছে বাংলাদেশের মেকআপ আর্টিস্ট, ভালো একজন বিউটি এক্সপার্ট। তো ওনার হাত ধরে ঢুকলাম এই পার্লার বিজনেসে, আমার একটা বিজনেস যেটা বসুন্ধরা মেইন রোডে। তারপর ওইখানে বিজনেস শুরু করলাম এবং আমি লায়লাকেও পর্যন্ত আমার গ্র্যান্ড ওপেনিংয়ে নিয়ে আসছি যে থাক, একটা সময় আমার শুভাকাঙ্ক্ষী ছিল, ভালো একটা সময় কাটাইছি ওর সাথে, আমার ভালো সময়টা এসে ও দেখুক, উপভোগ করুক, এই জন্য ওরে নিয়ে আসছিলাম আমার সেলুনে। কিন্তু তার 2 দিন পরই ও করে বসলো কি আমার নামে ধর্ষণ মামলা। না, তার আগেও করছে, ওই যে বললাম যে 1 মাস রমজান মাসটা ছিলাম আমি ঢাকাতে, ওই টাইমটাতে ও ফেক কাবিননামা তৈরি করছে। ওই টাইমটাতে হ্যাঁ তৈরি করে ও ভাটার থানায় গেছে, যে ও জিডি করছে যে প্রিন্স মামুন আমাকে ভরণ পোষণ দেয় না, ওকে ফেরত নিতে আসছি, ও মারধর করছে, ওর বন্ধুরা অকথ্য ভাষায় গালাগালি করছে, মানে যেভাবে সাজানো গোছানো যায় মামলা আর কি, জিডি যেভাবে সাজানো সেভাবে সাজাইছে। দেন আমার নামে করলো ধর্ষণ মামলা। দেখলো যে ওইটা দিয়ে ভরণ পোষণ আমরা দেখি করতে পারতেছে না, ওটা হচ্ছে না, ট্র্যাপটা ওটা ছোটোখাটো হয়ে যাচ্ছে, আরও বড় কিছু লাগবে, বড় কিছু আটকাতে হবে। তখন দিল ধর্ষণ মামলা আমার বিরুদ্ধে। ওই ধর্ষণ মামলায় আমি অ্যারেস্ট হই। আমি গিয়েছিলাম চিটাগং থেকে যখন ঢাকা ব্যাক করতেছি, আমার মেইন রোডে দাউদকান্দি টোল বক্স, ওইখান থেকে আমাকে অ্যারেস্ট করতেছে। এমনভাবে অ্যারেস্ট করছে মনে হচ্ছিল যে আমি একজন বাংলাদেশের দেশদ্রোহী বলে না, দেশদ্রোহী বা অস্ত্র ব্যবসায়ী বা অনেক বড় স্মাগলার, ক্রিমিনাল। আমি এত পুলিশ, সার্কেল অফিসার, এটা ওইটা সেটা সবাই আমাকে ঘিরে ধরে রাখছে। পুরোটাই একদম প্ল্যান সাজানো। ও কীভাবে করছে ও জানে, আমার নামে কোনো ওয়ারেন্ট বের হয় নাই, কোনো কিছু বের হয় নাই। ও সেট আপ করে লবিং করে ওইখানে আমাকে আটক করে ফেলছে। আমি কিন্তু বাসায় আসতেছিলাম, ও চাইলে আমার বাসায় ধরতে পারতো বা আমাকে থানা থেকে কল দিত যে আপনার মামলা হয়েছে, আপনার থানায় আসেন, থানায় এসে যোগাযোগ করেন, আমি চলে যেতাম, সরাসরি যেতাম। আমার মধ্যে তো কোনো কিন্তু নেই, আমার কাছে তো সব কিছুর প্রমাণ আছে। ইভেন ও আমার মোবাইল লাস্ট টাইম আনলক করে ওর যত ইনফরমেশন ছিল সব ডিলিট করে দিছে। তারপর এগুলো অন্য মোবাইল থেকে আমি এখানে নিছি আবার। তারপর আমার ব্যক্তিগত ছবি যত ছিল সব এয়ারড্রপের মাধ্যমে ওর মোবাইলে নিয়ে ও আপলোড করে দিছে। এই ঘটনায় আসতেছি, ওইটা শেষ করি আগে, মামলার স্টোরিটা পুরো বলতে থাকি। তো তারপর আমার ধর্ষণ মামলা দিল, আমাকে দাউদকান্দি থেকে নিয়ে গেলো সার্কেল অফিসে, থানায়, দাউদকান্দি থানায়। ওইখানে বসায় রাখলো অনেকক্ষণ। ওইখানে বসায় রাখার পর বুঝেন ও কি লবিংটা করছে, থানার গাড়ি না, একদম ব্যক্তিগত হাইস গাড়ি আমাকে ওইখান থেকে আনতে গেছে। সে কী পরিমাণ টাকা পয়সা খরচ করতেছে, লবিং করতেছে, হাত রাখছে। তারপর আমাকে দাউদকান্দি থেকে ওই রাতেই একটা হাইস দিয়ে আমাকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসে, এনে ওইখানে সারা রাত রেখে সকালবেলা যা কাঠগড়ায় পাঠায় দেয়, দেন ওইখান থেকে আমাকে জেলে পাঠায় দেয়। বাংলাদেশের নারীদের জন্য অনেক ভালো ভালো আইন রাখছে, অনেক বেশি সুব্যবস্থা রাখছে বাংলাদেশের। যারা অবহেলিত নারী, যারা যারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জন্য আইনগুলো তৈরি করছে। কিন্তু এই আইনগুলোর যে মিসইউজ করতেছে, অপব্যবহার করতেছে, এটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই লায়লা। ও এখন পর্যন্ত টোটাল আমার নামে রিপোর্ট আছে থানায় 6টা, টোটাল 6টা। আমার মতো বয়সের একটা মানুষের নামে 6টা মামলা। এটা ভাবতে পারতেছেন আপনি কতটা মানে ইন্টেলিজেন্ট বা ক্রিমিনালও, ওর মাথার মধ্যে কত ধরনের বুদ্ধি ঘুরে। তো তখন আমাকে ধরে নিয়ে গেলো, আমি জেল খেটে আসলাম। জেল খেটে বের হয়ে দুধ দিয়ে গোসল করলাম যে যা হয়েছে, জেল যেহেতু খেটে ফেলছি, আমি আরও ওই মহিলার কাছে আর জীবনও নাই। তো এই 1 বছর আগে কিন্তু আমি জেল থেকে বের হয়েছি, 1 বছর হয়ে গেছে। গত বছর কোরবানি ঈদ করছি আমি জেলের ভিতরে, এই যে কোরবানি ঈদ চলে আসছে, সপ্তাহখানেকের মধ্যে কোরবানি ঈদ হয়ে যাবে। সো 1 বছর কিন্তু হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে মাসুদ ভাইয়ের বার্থডেতে লায়লা আসছে, এসে বলতেছে যে আমরা আর কতদিন এনিমি থাকবো, আমারও হ্যাসেল হচ্ছে আদালত দরদি, তোমারও হচ্ছে, আমারও দরদি করতে হচ্ছে, চক্কর কাটতেছি আমরা আদালতের, আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলে আসি। আমি বলি হ্যাঁ অবশ্যই,
মাসুদ ভাই যেটা বলবে সেটাই করবো, সমস্যা নেই। মাসুদ ভাই তখন গার্ডিয়ান, আমার সিনিয়র, তাকে আমি রেসপেক্ট করতেছি, ভাইয়া যে ডিসিশন দেবে আমি সেটাই করবো। পরে মাসুদ ভাই চিন্তা ভাবনা করে তার সাথে কথাবার্তা বলে তারা কী বলছে না, পরে বলতেছে হ্যাঁ মামুন, লারা যেটা বলে সেটা করো, ওর সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাও, মামলাগুলো তুলে ফেলবে। আমি বললাম ঠিক আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবো, কী করতে হবে বলো, কোনো কমিটমেন্ট আছে তোমার সাথে, কোনো দায়বদ্ধতা আছে যে তুমি মামলা তুলবে, এটা করতে হবে এটা করতে হবে? পরে বলতেছেন না এখন দরকার নাই। কিন্তু যখন ও অ্যাটেম্প টু মার্ডার মামলা করছিল আমার নামে, তখন আমাকে আমি আপনাকে স্ক্রিনশটগুলো দিয়ে দিব, আপনারা ইউজ করেন। সেখানে ও লেখছে এখন আমার হাতে 2টা কাজ আছে, এক হচ্ছে মামলা যেভাবে চলে সেভাবে চালানো, আর একটা হচ্ছে মামলা তুলে নেওয়া। যদি মামলা তুলে নিতে হয় তাহলে তোমার কাছে 2টা অপশন আছে, এক হচ্ছে আমার সাথে থাকতে হবে রিলেশনে আগের মতন, আর অন্যথা আমাকে 90 লক্ষ টাকা ফিজিক্যালি অ্যাসাল্ট জরিমানা দিতে হবে। এরকমভাবে ও একটা মেসেজ দিছে, 90 লক্ষ টাকা দিতে হবে ওকে। তখন আমি হচ্ছে গিয়ে যাই, কী বলতেছো এগুলো, আমি তোর কাছে যাইতে পারবো না, 90 লাখ টাকা দিতেও পারবো না আমি। হ্যাঁ, তারপরে ধর্ষণ মামলা করলো, এইগুলো ঘটনা। তারপরে আমি মাসুদ দেখলাম ঠিক আছে মামলাটা তাহলে উঠায় ফেলেন, যেভাবে সলভ হয়। কারণ আমারও প্রতি মাসে যেতে হচ্ছে 2-3 বার আদালতে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমি আমার মতন করে লাইফটা লিড করতে পারছি না, আর বাংলাদেশের বাইরে যেতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, বিজনেসে মন দিতে পারতেছি না, কন্টেন্ট ক্রিয়েশনে মন দিতে পারতেছি না, হুট করে ডাক পরে যেতে হয়, হাজিরা দিতে হয়। সো এইভাবে চলতেছিল ওর সাথে। তারপর বললো যে আমার কোনো কমিটমেন্ট নাই, একটা প্রেস কনফারেন্স করবো আমি, সেখানে তুমি জনসম্মুখে বা প্রেসের সামনে আমাকে সরি বলবা, আমিও তোমাকে সরি বলবো, এর মধ্যে শেষ, ইনাফ। আপনারাও হয়তো বা ইন্টারভিউগুলো দেখছেন, অনেক বড় ইন্টারভিউ ছিল, অনেক প্রেস ছিল এখানে, 30-40 জনের উপরে প্রেস ছিল এখানে, 50 জন প্লাস প্রেস ছিল। তো সবাই কিন্তু এটা রেকর্ড করছে, এই রেকর্ড কিন্তু অনলাইনে আছে। আর আপনারা খেয়াল করবেন ওর বক্তব্য এক এক জায়গায় এক এক রকম হয়, এক এক ইন্টারভিউতে এক রকমভাবে দেয়। আর ও যেই সাংবাদিকগুলো নিয়ে ঘুরে, ওরা একান্তই ওর কভারেজ করে, সবসময় ওর পিছে পিছে ঘুরে। ওর এক কথায় চামচা, এক কথায় ওর চামচা কয়েকটা আছে, যারা সবসময় ও লেলা অকারেন্স করলেও ওইটা রাইট, রাইট করলেও রাইট, যা করবে তাই, ওই কয়টা টাকা পায়, তারপর যেভাবে চালায় সেভাবেই চলে। তো আমি প্রেস কনফারেন্স করলাম, ও প্রেসে এসে কিন্তু বলছি আমি যে ও এখন থেকে আমার শুভাকাঙ্ক্ষী, ভালো বন্ধু, আমাদের মধ্যে আগে যে রিলেশনটা ছিল, সম্পর্ক ছিল, সেটা আর নাই, সেটা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি না। আমাদের যদি ইচ্ছে হয় আমরা কোলাবোরেশন করতে পারি, অ্যাজ এ কোলাবোরেশন পার্টনার হিসেবে আমরা কন্টেন্ট করতে পারি, এটা দিতে পারেন। এছাড়া আমাদের মধ্যে আর ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। এটা ও বলছে, আমিও বলছি। এই কনফারেন্স করা শেষ হওয়ার পর থেকেই আবার আমাকে সেম পেন দেওয়া শুরু করলো। আমার ভুল হলো ওইটাই যে প্রেস কনফারেন্স করার সময় আমি কেন স্টাম্প করে নিলাম না, এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, আরেকটা বোকামি, কেন আমি স্টাম্প করে নিয়ে নিই। এই জন্য ও প্রেস কনফারেন্সের পরপরই পোল্টি নিয়ে নিছে আমার সাথে। ওর কথা হচ্ছে ও একটু হাইপে আসবে, একটু ট্রেন্ডিংয়ে আসবে, মানুষের অ্যাটেনশন নেবে, এটাই ওর হচ্ছে ইন্টেনশন, আর কিছু না। তো এর মধ্যে এভাবে চলতেছে, আমি এই ফ্রেন্ডসদের সাথে ঘুরি কেন, ওটা করি কেন, সেটা করি কেন। ও দেখবেন বলে যে মামুন তুমি বিয়ে করো, তোমার বিয়েতে এটা করে দিব, সেটা করে দিব, তোমার বিয়েতে হানিমুনের প্যাকেজটাও আমি করে দিব, সব আমি করে দিব। আমার বিয়ের সব করে দিবে সে, কিন্তু সে আমার সামান্য আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে ঘোরাটা সে সহ্য করতে পারতেছে না, সে সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না। কেন পারতেছে না? সে তো আমার এখন গার্লফ্রেন্ড না, সে তো আমার বউও না, তার সাথে কখনো বিয়ের বন্ধনে আবদ্ধ ছিলামও না। তার সাথে যে 3-4টা বছর আমি ছিলাম, সে কখনো আমাকে কোনো কমিটমেন্ট দেয় না যে আমার সাথে থাকছো বা আমার সাথে এটা করছো সেটা করছো, তুমি আমার বিয়ে করতে হবে, সেটা করতে হবে, এরকম কোনো কমিটমেন্ট ছিল না। আমার ওর উপর অনেক আস্থা ছিল যে আমার ডায়াহার্ড ফ্যান, ওর ইচ্ছে হচ্ছে যা করতে, ওকে একটু প্যাম্পার করতে হচ্ছে, আমি করতেছি, সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা যে এত ভয়াবহ হয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি যে কতবার একটা স্টুপিড, আমি কতটা গাধা ভাই, আমি আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। এই বাংলাদেশের নারীদের যে আইন দিয়ে রাখছে, এই আইন নিয়েও এখন খেলাবেলা করতেছে আমার সাথে। আমাকে ডিরেক্ট বাসায় আসতে বলছে, লাস্ট ঘটনায় বলতেছে তুমি বাসায় আসো আমার রাত 4:30টার দিকে। গেলাম ওর বাসায়, যাওয়ার পর ও কিছু খেলাম, ওইখানে খাওয়া দাওয়ার পর আমি একদম অচেতন হয়ে গেছি, অজ্ঞান হয়ে পড়ে আসি। প্রেস গ্রুপটা হ্যাঁ, আমি প্রেস গ্রুপটা দেখাই আপনাদেরকে একটু, যেই গ্রুপে ও 6:30 বাজে হচ্ছে যে পোস্ট করছে যে এই যে মামুন ঘুমাচ্ছে আমার বাসায়, কই গেল, এই যে গ্রুপের নামটা হচ্ছে মিট দ্য প্রেস ব্লু ফেরি লেলা। এটা লেলার একটা ব্যক্তিগত গ্রুপ, যেখানে 50-60 জনের উপর প্রেস আছে, যাদেরকে নিয়ে ও সব জায়গায় মুভমেন্ট করে, যাদেরকে নিয়ে ওর মিথ্যাচারগুলো প্রচার করে। তো এখানে দেখেন আমার ব্যক্তিগত ছবি, ভিডিও, এটা কিন্তু প্রমাণিত, এই দেখেন প্রমাণ, এই যে দেখেন, এটা কিন্তু স্ক্রিন রেকর্ড করিনি আমি, ডিরেক্ট আরেকটা মোবাইল থেকে